আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি কামরুন্নাহার ম্যাডাম, জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 4-এর আজকে আমরা পড়ব ম্যালেরিয়ার যৌনজনন। ম্যালেরিয়া পরজীবীর যৌনজনন, যেটা মশকির ক্রপে ঘটে থাকে। আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগ পর্যন্ত তোমাদের লেকচার হয়েছিল, আজকে হচ্ছে শেষ লেকচার, মশকির দেহে জীবনচক্র। আজকে আমরা পড়ব মশকির মশকির দেহে জীবন চক্র। ঠিক আছে, তোমরা জানো যে মশকির দেহে ঘটে যৌনজনন। ঠিক আছে, জীবাণুটার প্লাজমোডিয়াম ভাইভেক্স, যে ম্যালেরিয়া প্যারাসাইট, সেটা হচ্ছে আমার অযৌন জনন ঘটে মানবদেহের যকৃতে এবং লোহিত রক্তকণিকায়। এবং তোমরা দেখতে পাবে যে যৌন জননটা ঘটে মশকির ক্রপে, এবং গ্যামেট মানুষের দেহে 7 দিন পর্যন্ত বাঁচে রক্তে। এই 7 দিনের মধ্যে যদি কোনো মশা কামড় দেয়, তাহলে দেখা যাবে যে রক্তের সাথে সেই গ্যামেটগুলো মশকির ক্রপে চলে গিয়েছে। ঠিক আছে, এবং সেখানে তাদের যৌন জনন ঘটে। আমরা যদি দেখি, ধরো এটাকে যদি মশার পেট কল্পনা করি আমরা, এটাকে যদি মশার পেট কল্পনা করো, তাহলে দেখা যাবে যে গ্যামেট প্রবেশ করছে। ঠিক আছে, 2 ধরনের গ্যামেট প্রবেশ করে। একটা হচ্ছে ছোট কিন্তু নিউক্লিয়াস বড়, এটা হচ্ছে তোমার পুং গ্যামেট। আর একটা হচ্ছে বড় কিন্তু আকারে নিউক্লিয়াসটা ছোট, এটা হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট। ঠিক আছে, এই পুং গ্যামেট থেকে এরপরে দেখতে পাবে যে নিউক্লিয়াসটা এরকম ডিভাইড করে চতুর্দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা এখানে ডিভাইড করে চতুর্দিকে এরকম ছড়িয়ে পড়লো। আর এই দিকে আমার স্ত্রী গ্যামেটটা আরেকটু বড় হয়। ঠিক আছে, স্ত্রী গ্যামেটটা আরেকটু বড় হয়, এবং এরপরে এটাতে ঘটে এক্স ফ্লাজেলেশন। ঠিক আছে, এখানে ঘটে এক্স ফ্লাজেলেশন। ঠিক আছে, এক্স ফ্লাজেলেশন ঘটে। এক্স ফ্লাজেলেশন ঘটার পর এখান থেকে তোমার অনেকগুলো শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, এরকম ফুলের মতো অনেকগুলো শুক্রাণু তৈরি হয়, এবং এদের ভেতরে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাবা। এরকম অনেকগুলো শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, আর অপর দিকে এই স্ত্রী গ্যামেটটার যে কোনো এক প্রান্ত একটু ফুলে উঠে। ঠিক আছে, ফুলে উঠে এরকম কোণের আকার ধারণ করবে। ঠিক আছে, কোণের আকার ধারণ করে। এরপরে তুমি দেখতে পাবা এই যে এখানে কোণ, সেই কোণটা দিয়ে একটা শুক্রাণু প্রবেশ করছে স্ত্রী গ্যামেটের কাছে। ঠিক আছে, স্ত্রী গ্যামেটের সাথে একটা শুক্রাণু প্রবেশ করছে। এরপরে এদের মধ্যে নিষেক ঘটে যাবে। নিষেক হলেই এদের থেকে সৃষ্টি হবে একটা জাইগোট। কিন্তু এই জাইগোটটা হচ্ছে সচল জাইগোট। এই জাইগোটটা হচ্ছে সচল, এই জন্য এটার নাম হচ্ছে উকিনেট। ঠিক আছে, উকিনেট, এটা হচ্ছে একটা সচল জাইগোট, উকিনেট তৈরি হলো। এই উকিনেটটা তোমার এই পেটের যে এখানে কোষগুলো থাকে, ঠিক আছে, মশার পেটে যে কোষগুলো, সে কোষগুলোকে ভেদ করে এই জাইগোটটা বাইরে চলে আসবে। ঠিক আছে, বাইরে এসে এরকম গোল আকার ধারণ করবে। ঠিক আছে, এটা একটা সচল জাইগোট, এজন্য এর নাম হয়েছে উকিনেট। এটা যখন বাইরে চলে আসলো এবং একটা প্রাচীর দেখো তৈরি হলো, এটাকে আমরা বলি তরুণ ওসিস্ট। এটার নাম হয়ে গেল ওসিস্ট। ছিল কিন্তু উকিনেট। এই যে এখানে আমার নিষেক হয়েছে, নিষেক হওয়ার পর আমি পেয়েছি উকিনেট। উকিনেট মানে হচ্ছে সচল জাইগোট। এরপরেই তুমি পাচ্ছ ওসিস্ট। এই ওসিস্টের মধ্যে দেখো নিউক্লিয়াসটা ডিভাইড করবে। এই যে নিউক্লিয়াসটা আকারে এটা বড় করে আঁকবে, এবং এখানে নিউক্লিয়াসটা ডিভাইড করে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হবে। তারপরে চিত্রে তুমি দেখতে পাবা যে এটার ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম নিউক্লিয়াসের চারিদিকে আমার সাইটোপ্লাজম জমা হয়ে
এরকম অনেকগুলো কোষের সৃষ্টি করে। এর পরের চিত্রে তুমি দেখতে পাবা যে এইগুলো একটু অন্য আকার ধারণ করছে, হ্যাঁ, মাকো আকৃতি ধারণ করে। প্রত্যেকটা ওসিস্ট কিন্তু একটু একটু করে বড় বড় করে আঁকবে, ঠিক আছে? আমি দেখো একটা থেকে আরেকটা বড় দিয়েছি, আরেকটা থেকে আরেকটা বড় দিয়েছি, আরেকটা থেকে আরেকটা বড় দিয়েছি, এবং তখন এই জীবাণুগুলো এরকম মাকু আকৃতি ধারণ করবে, ঠিক আছে? এই গোল গোল সেলগুলো এরকম মাকু আকৃতির হয়ে যাবে। তারপরে এক সময় যখন এখানে তোমার অনেকগুলো হয়ে যাবে জীবাণু, ঠিক আছে, এখানে যখন অনেকগুলো জীবাণু দেখতে পাবা, তারপরে এক সময় এই প্রাচীরটা ফেটে যাবে। প্রাচীর ফেটে গেলে এইখান থেকে আমার জীবাণুগুলো বের হয়ে আসবে, ঠিক আছে? এরকম সুন্দর করে একটু বাঁকা করে আঁকবে, কারণ স্পোরোজয়েডটা হচ্ছে একটু বাঁকা, ঠিক আছে? এর মধ্যে থেকে এরা বের হয়ে কোথায় আসবে? এই যে লালা গ্রন্থিতে, মশকি লালা গ্রন্থিতে চলে আসবে, এবং সেই থেকে এরা আবার বিস্তার লাভ করবে, ঠিক আছে? এরা কোথায় চলে আসবে? এই স্পোরোজয়েডগুলো লালা গ্রন্থিতে, এগুলোর নাম কি? স্পোরোজয়েড, তোমরা জানো স্পোরোজয়েড। আচ্ছা, এই স্পোরোজয়েডগুলো কোথায় চলে আসলো? মশকির লালা গ্রন্থিতে, ঠিক আছে? মশকির লালা গ্রন্থিতে, ঠিক আছে? এটা চলে আসলো মশকির লালা গ্রন্থিতে। জীবাণুগুলোর নাম হচ্ছে স্পোরোজয়েড, ঠিক আছে? এটা কোথায় ঘটে? এটা ঘটে মশকির ক্রপে। ক্রপ মানে কি? পেট, ঠিক আছে? মশকির পেটের মধ্যে এটা ঘটে। এই পাশে যখন ব্যাক করবা এরকম ডাবল লেয়ার দিয়ে দাও, ঠিক আছে? এটার সাথে এটা রিলেটেড, এই যে বাস। এটা কোথায় ঘটলো? মশকির দেহে জীবনচক্র। এখানে জীবাণুটার কোন পর্যায়ে ঘটছে? এখানে জীবাণুটার ঘটছে তোমার যৌন জনন, ঠিক আছে? এখানে যৌন জনন ঘটছে। মশকির লালা গ্রন্থিতে এটা যাচ্ছে, লালা গ্রন্থিতে পরিণত স্পোরোজয়েডগুলো থাকছে, এবং এই স্পোরোজয়েডের উৎপত্তি হচ্ছে ভেতরে। তার আগে ছিল উওসিস্ট, সেটা আকারে বড় হয়েছে এরকম, ঠিক আছে? আচ্ছা, এই যে লালা গ্রন্থিতে আসলো একবার দংশনে, ঠিক আছে, একবার যখন আক্রমণ করবে তার প্রায় 10% মানবদেহে প্রবেশ করে, ঠিক আছে? মশকি লালা গ্রন্থিতে এই স্পোরোজয়েডগুলো প্রায় 2 মাস অবস্থান করে। এই সময়ের ভেতর এরা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আরও সক্রিয় হয়। তখন যদি কোনো মশাকে কামড় দেয় তাহলে সেটা তার দেহে মশকির জীবাণুটা চলে যায় এবং সে ম্যালেরিয়াতে আক্রান্ত হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাই ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যৌনক্রম। এটা খুব ভালো করে পড়বা, এটা 4-এর জন্য আসে, ঠিক আছে? 3 বা 4-এর জন্য এই প্রশ্নটা আসে যে দেহে জীবনচক্র, হ্যাঁ? এরপরে আমরা পড়ব ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যৌনক্রম। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যৌনক্রম। জীবনচক্রে যৌনক্রম, ঠিক আছে? আচ্ছা, এটাতে আমরা দেখতে পাবো যে দুটো যে পোষক প্রয়োজন, ঠিক আছে, মানুষ এবং মশা, অযৌন এবং যৌন জননের যে আবির্ভাব ঘটে, এই পর্যায়ক্রমিক যে আসলো আবর্তন, এই আবর্তনকেই বলা হয় যৌনক্রম, ঠিক আছে? আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, বইয়ের চিত্রটাই আমি একটু দেখাই। দেখো, আমরা যদি এখানে একটু বিশেষভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, প্রথম থেকেই আমি যদি বলি যে এই যে ম্যাক্রোগ্যামেট আর মাইক্রোগ্যামেট, যেটা আমরা একটু আগে মশার পেটে দেখলাম, ঠিক আছে? এই ম্যাক্রোগ্যামেট এবং মাইক্রোগ্যামেট এই দুটোই হচ্ছে আমার এন, ঠিক আছে? এদের মধ্যে ম্যাক্রোগ্যামেট হলো, মাইক্রোগ্যামেট হলো, এরা হচ্ছে একত্রে মিলিত হলো, ফার্টিলাইজ করলো বা ফার্টিলাইজেশন ঘটলো, তারপরে তৈরি হলো কি তোমার জাইগোট। এই জাইগোটটা পরিণত হবে কি উকিনেটে, টুয়াইসেন। এই উকিনেট থেকে আমরা পাচ্ছি উওসিস্টও কিন্তু আমার টুয়াইসেন, ঠিক আছে? এরপরে উওসিস্টে ডেভেলপ হয়ে যতগুলো স্পোরোজয়েড হলো, এই স্পোরোজয়েডগুলো কিন্তু আমার এন, ঠিক আছে? স্পোরোজয়েড হলো এন, তারপরে স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোজয়েড থেকে ট্রোফোজয়েড, এগুলো সব এন সংখ্যক। তারপর সাইজন দশা, তারপরে মেরোজয়েড দশা, তারপরে আবার গ্যামেট। এই যে দেখো, এখান থেকে এতটুকু হলো তোমার ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড মানে টুয়াইসেন, এবং
এই যে নিচেরটুকু ততটুকু তুমি দেখতে পাচ্ছ হ্যাপ্লয়েড দশা। এই যে একবার হ্যাপ্লয়েড এবং একবার ডিপ্লয়েড, এই যে পর্যায়ক্রমিক আবর্তন, একেই বলা হয় যৌনুক্রম। ঠিক আছে, এইটা যৌনুক্রমটা দেখানো হয়েছে কিভাবে? রেখাচিত্রের সাহায্যে। যদি তোমাকে বলা হয় যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের যৌনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও, তাহলে এটা একে একটু বর্ণনাটা দিয়ে দিবে, যতটুকু আমি মুখে বললাম ততটুকু। এটা কিন্তু আসে 4-এর জন্য, দেখো আমি লিখে রেখেছি বোর্ডে, এই প্রশ্নটা তুমি 4-এর জন্য পাবা। ঠিক আছে, তাহলে এটা পড়বা, হ্যাঁ, রেখাচিত্রটা পড়বা। এটার থেকে পড়তে হবে রেখাচিত্র। রেখাচিত্রটা বাসায় এঁকো 1-2বার, তাহলে তোমার মনে হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই ম্যালেরিয়ার সংক্রমণ। ম্যালেরিয়ার সংক্রমণ, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে 4-এর জন্য আসবে। ম্যালেরিয়া কিন্তু আজকে তোমাকে ম্যালেরিয়ার মশা কামড় দিলেই কালকে তোমার জ্বর আসবে না। এটার জন্য টেক এ ফিউ টাইম, ঠিক আছে। কারণ দেখা যাবে প্রথমে তোমার যকৃতে গেল, যকৃৎ ক্ষতিগ্রস্ত হবে, তোমার লোহিত কণিকা যাবে, লোহিত কণিকা ক্ষতিগ্রস্ত হবে, তারপরে তোমার জ্বর আসবে। এই জিনিসটা কিন্তু এক এক জীবাণুর ক্ষেত্রে এক এক সময় পর্যন্ত থাকে, হ্যাঁ। সুপ্তাবস্থা একটু অনেকটা সময় নেয়, তোমরা দেখেছো, এক এক প্রজাতিতে এক এক রকম থাকে। মশকি প্রজাতিগুলো যখন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীকে দংশন করে, তখন রক্তের মাধ্যমে পরজীবীর বিভিন্ন ধাপ ওদের ক্রপে প্রবেশ করে। এভাবে আক্রান্ত মশকি কোনো সুস্থ মানুষকে দংশন করলে পরজীবীগুলো আবার কি হয়, এই যে মশকির লালারসের মাধ্যমে, যেটা আমরা একটু আগে পড়েছিলাম, মানবদেহে বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীতে প্রবেশ করে। ঠিক আছে, কামড় দিতে হবে। আমি যদি তোমাকে মশারির ভেতর রাখি তাহলে কিন্তু আর হবে না, জীবাণুটা আর ছড়াবে না, হ্যাঁ। কিন্তু আমি যদি তোমাকে প্রপার ট্রিটমেন্ট না করতে পারি, তোমাকে যদি মশা কামড় দেয়, তখন গ্যামেটগুলো মশার পেটে যাবে, ক্রপে যাবে, এবং এই যৌনজননটা হবে এবং জীবাণুটা তৈরি হবে। ঠিক আছে, অতএব সব কিছুই নির্ভর করছে। আচ্ছা, চিকিৎসারত কিংবা স্বল্প চিকিৎসাপ্রাপ্ত রোগীরা সংক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, তাকে মশারির ভিতর রাখতে হবে যেন মশা কামড় না দেয়। প্লাজমোডিয়াম ফালসিপেরাম এর গ্যামেটোসাইট রক্তে 30 দিন থেকে 60 দিন বা তারও বেশি দিন বাঁচতে পারে। আমি কিন্তু লেকচারের শুরুতেই বলেছিলাম যে গ্যামেটগুলো মানুষের রক্তে 7 দিন বাঁচে। ঠিক আছে, এখন কিন্তু তোমাকে আমি আরেকটা তথ্য দিচ্ছি যে প্লাজমোডিয়াম ফালসিপেরাম গ্যামেটোসাইট রক্তে 30 দিন বা 60 দিন বা 120 দিনও বেঁচে থাকতে পারে। ঠিক আছে, শুধু আর প্লাজমোডিয়াম ভাইভেক্স হচ্ছে 7 দিনের বেশি বাঁচে না। কাজেই ওই সময়ের মধ্যে আমরা যদি মশকি রক্ত খেলে ম্যালেরিয়া ছড়ানোর সম্ভাবনা থাকে। এভাবে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটে এবং ম্যালেরিয়া জনান্তরে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, ম্যালেরিয়া ছড়িয়ে যায়। এরপরে তোমাদের পড়তে হবে ম্যালেরিয়ার প্রতিকার। হয়ে গেলে কি করবা? ঠিক আছে, ম্যালেরিয়ার প্রতিকার এইটাও পড়তে হবে বাবা 4-এর জন্য। ম্যালেরিয়ার প্রতিকারটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যালেরিয়ার প্রতিকার আর জীবনচক্রের যৌনক্রম রেখাচিত্রে দেখাও, এটাও 4-এর প্রশ্ন। আচ্ছা, কিভাবে করতে হবে? কিছু ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে, যেমন মশকি নিধন করতে হবে। মশকি দংশনের হাত থেকে আত্মরক্ষা। আর ম্যালেরিয়া হয়ে গিয়েছে তখন হচ্ছে ম্যালেরিয়া রোগীর চিকিৎসা। মশকি নিধনে কী কী কাজ? তুমি মশকির জনন ক্ষেত্র নির্মূলকরণ করতে পারো। মশকি বদ্ধ পচা পানিতে ডিম পাড়ে এবং সেখানে ডিম ফুটে লার্ভা ও পিউপা দশার বিকাশ ঘটে। তাই মশা নিধনের জন্য জনন ক্ষেত্রগুলো আমাদের বিন্যাস বা নষ্ট করতে হবে। ঠিক আছে, যেমন ডোবা, নালা, তারপরে তোমার অপ্রয়োজনীয় গর্ত ইত্যাদি মাটি দিয়ে আমরা ভরাট করে ফেলবো যাতে ওখানে পানি জমতে না পারে। ঠিক আছে, তারপরে লার্ভা দশাকে, মশার লার্ভাকে সারা জীবন লার্ভা করে আমরা রাখতে চাই। ঠিক আছে, সেজন্য আমরা ব্যবহার করব জুভেনাইল হরমোন। ঠিক আছে, এটা পানিতে মিশিয়ে দিলে লার্ভা আজীবন লার্ভা থাকবে, সেটা আর বড় হবে না, পাখা গজাবে না, মশা হবে না, উড়বে না, তোমাকে কামড়াবেও না। ঠিক আছে, আর কি করতে পারি? পানির ওপরে কেরোসিন বা পেট্রোল জাতীয় তেল ছিটিয়ে দিলে পানির ওপর একটি পাতলা স্তর সৃষ্টি হয়। ঠিক আছে, এছাড়া বিএইচসি এবং ডায়ালড্রিন ইত্যাদি কীটনাশক ঔষধ তেলের পানিতে ছিটিয়ে দিলেও মশকির লার্ভা ও পিউপা কি হয়? মারা যায়। ঠিক আছে, এগুলো আমাদের করতে হবে, মশকির নিধন করতে হবে। তারপর পূর্ণাঙ্গ মশকি নিধন, এটার জন্য আমরা পড়তে পারি বিভিন্ন ফাঁদের সাহায্যে মশকি ধরা, তারপর সালফার ডাই অক্সাইডের ধোয়া মশা তাড়াতে বা মেরে ফেলতে সাহায্য করে, এগুলো দিয়েও আমরা সৃষ্টি করতে পারি, বন্ধ্যত্ব সৃষ্টি করতে পারি।
তারপরে মশকির দংশনের হাত থেকে আত্মরক্ষা, ঠিক আছে। শয়নকক্ষে আমরা কি ব্যবহার করব? মশারি ব্যবহার করব। দেহের অনাবৃত অংশে বিশেষ করে ক্রিম বা লোশন লাগাবো এবং মশকি নিধন কয়েল জ্বালাতে হবে। ঘরের দরজা জানালা নিচতলা দোতলা এরকম থাকলে কি করি আমরা? ঘন তারের নেট লাগাতে হবে, ঠিক আছে। এবার দেখো ম্যালেরিয়াগ্রস্ত রোগীর চিকিৎসা। ম্যালেরিয়া হয়ে গেছে, তখন কি করব? সর্বদা মশারির মধ্যে রাখবো রোগীকে যেন কোনোভাবেই মশা দংশন করতে না পারে তার ব্যবস্থা নিতে হবে, কেননা মশকির মাধ্যমে রোগীর দেহ থেকে এই রোগের পরজীবী অন্য সুস্থ ব্যক্তির দেহে সঞ্চারিত হয়ে থাকে। ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কয়েকটা ম্যালেরিয়ার ঔষধের নাম হচ্ছে, দেখো, ক্লোরোকুইন, নিভাকুইন, তারপর হচ্ছে ম্যাপাক্রিন, প্যালুড্রিন ইত্যাদি হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর ধ্বংসের ভালো ওষুধগুলোর নাম একটু শিখে রাখো, ঠিক আছে। ক্লোরোকুইন, তারপর হচ্ছে নিভাকুইন, 4টা ওষুধের নাম আছে। ক্লোরোকুইন, হ্যাঁ, ক্লোরোকুইনটাই বেশি ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে নিভাকুইন, তারপরে হচ্ছে ম্যাপাক্রিন, তারপরে হচ্ছে প্যালুড্রিন, হ্যাঁ। এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসে, অতএব একটু খেয়াল করো। এই ঔষধগুলো ম্যালেরিয়া রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা পড়বা 4-এর জন্য, ঠিক আছে। আমরা কিন্তু আসলে অণুজীব অধ্যায় থেকে সবই শেষ করেছি। তোমাদের লাস্টে আসলে ক্লাসে পাইনি, গত শনিবারও তোমরা ক্লাসে উপস্থিত থাকলে না, সেজন্য আসলে এটা শেষ করতে পারিনি, ঠিক আছে। আশা করি বাকিটুকু যেটুকু আমি কমপ্লিট করলাম। এই অধ্যায়ে আর আসলে কিছু নেই অণুজীবের। আগামী লেকচারে আমরা নতুন অধ্যায় শুরু করব, ঠিক আছে। একটা নতুন অধ্যায় যাব, সেই নতুন অধ্যায় শুরু করব। তোমরা অলরেডি তোমাদের সিলেবাসটা পেয়েছো। 4-এর পরে তোমাদের আছে কত? 7। 4-এর পরে তোমাদের হচ্ছে অধ্যায় 7, ঠিক আছে। 7 অধ্যায়ে আমরা শুরু করব। 7-এ আছে তোমার নগ্নবীজি ও আবৃতবীজি, হ্যাঁ, সাইকাস, সেটা দিয়ে আমরা পরবর্তী লেকচার শুরু করব। আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।